ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে, দেখুন নিফটি আজকের দিনে কিন্তু নেগেটিভ ক্লোজ দিয়েছে, যদিও বা সামান্য 0.16%। তো স্যার নিফটি যদি চার্টটা দেখেন না, চার্টটা দেখলে দেখা যাবে নিফটি কিন্তু এই জায়গাটায় শার্পলি ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। এরকমটা কেন হলো? অবশেষে কিন্তু যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কতটা ক্লোজিং দিয়েছে, 0.51% হাই থেকে নেগেটিভ ক্লোজ হয়েছে, হাই থেকে, ঠিক আছে, আজকের দিনের হাই থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এরকমটা কেন হলো? আর টাইমিং যদি দেখেন, দেখলে দেখা যাবে, দেখুন কখন থেকে পড়েছে, সেই টাইমিংটা দেখলে দেখা যাবে 1:15। তো এই সময় কিন্তু ইউরোপের মার্কেট ওপেন হয়। তো চলুন একটু ইউরোপের মার্কেটটা দেখে নিই। স্যার ফ্রান্সের মার্কেটকে দেখলে দেখা যাবে, দেখুন ফ্রান্সের মার্কেট এখনও পর্যন্ত 0.34% একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। যেখানে ওপেন হয়েছে সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি নিচে এসছে। তো ইউরোপের মার্কেটগুলো কখন ওপেন হয়? আমাদের মার্কেটের মিডবেলা, অর্থাৎ একটার পরেই কিন্তু ওপেন হয় ইউরোপের মার্কেট। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে একটা গিরাভাট। ফুটসি অর্থাৎ ইউকের মার্কেট দেখলে দেখা যাবে 0.61% কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। এই যদি ইন্ডেক্সটাকে দেখেন, দেখলে দেখা যাবে যেখানে ওপেন হয়েছে সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি নিচে এসছে। তো স্যার আমরা যদি ড্যাক্সকে দেখি, অর্থাৎ জার্মানির মার্কেটকে দেখি, দেখলে দেখা যাবে, দেখুন 0.0 বা বলতে পারেন 0.11% একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে এখন। কিন্তু যদি চার্ট দেখি, যেখানে ওপেন হয়েছে সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি নিচে এসছে। তো মোটামুটি প্রেশারটা এসছে কিন্তু ইউরোপের মার্কেট থেকে। তো এই প্রেশারটা ইউরোপের মার্কেটেই বা ক্রিয়েট হলো কেন? চলুন সেটা একটু বোঝার চেষ্টা করি। স্যার এই প্রেশারটা মোটামুটি এসছে বলতে পারেন কিন্তু আমেরিকার থেকে, যেখানে ফেডারেল রিজার্ভের কিন্তু আজকে মিটিং, এফওএমসির মিটিং হওয়ার কথা, আউটকাম হওয়ার আসার কথা, যেখানে 17-18 মিটিং হবে এবং 18 তারিখে আউটকাম আসবে। তো আজকে 18 তারিখ। তো এই আউটকাম কি আসবে তার উপর কিন্তু মার্কেটের ভবিষ্যৎ নির্ভর করছে। যে শোনা যাচ্ছিল যে, বা বলতে পারেন প্রবল এটা, যে কি রেট কাট হবে। রেট কাট মানে ইন্টারেস্ট রেট কাট হবে। অনেকে ভাবেন যে রেট কাট কী জিনিস স্যার? ইন্টারেস্ট রেট কাট। ইন্টারেস্ট রেট কাট হলে দেখুন, আজ থেকে যদি কোভিডের আগে যান বা কোভিডের সময়, কোভিডের পরে পরে যান, তখন আমাদের ব্যাংক ইন্টারেস্ট দিত কত সেভিংস অ্যাকাউন্টে? একদম যদি ভালো মতন ধরেন দেখলে দেখা যাবে 5% কি 5.2%। তখন রেট অনেকটা নিচে ছিল। তো স্যার এখন সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট কোনো ব্যাংকে 7%, কোনো ব্যাংকে 7.2%, অনেকটা বেড়ে গেছে। কেন বেড়েছে? কারণ আরবিআই রেট হাইক করেছিল। আরবিআই শুধু নয়, তার সাথে আমেরিকার যেসব প্রতিকটা বিভিন্ন দেশের মেজর ব্যাংকগুলো রেট হাইক করেছিল। কেন? ইনফ্লেশনটাকে কন্ট্রোলে আনার জন্য। তো স্যার এবার সেভিংস অ্যাকাউন্টে যদি আপনার ইন্টারেস্ট বাড়ে, 5.2 থেকে 7% হয়, তো স্যার তাহলে ভেবে দেখুন যে লোনও অবশ্যই বেড়ে গেছে। যেখানে আগে 8 থেকে 9% ছিল লোন, সেখানে এখন লোন কিন্তু 14 থেকে 15% হয়ে গেছে। লোন অনেকটা বেশি হয়ে গেছে। তো লোন বেশি হয়ে গেলে কি হবে? আপনি বাড়ি করবেন, গাড়ি করবেন, অনেকে কিন্তু লোন নিয়েও মার্কেটে ইনভেস্টমেন্ট করেন। তো এইভাবে কি হয়, লোন যখন মহঙ্গা হয়ে যায় তখন কিন্তু মানুষের পারচেসিং ক্ষমতা কমে যায়। তো পারচেসিং ক্ষমতা যখন কমে, তখন বলতে পারেন লিকুইডিটি কমে যায়। এই একটা ব্যাপার। তো লিকুইডিটি মার্কেটে কমলে কী হবে? মার্কেটে তেমন মুভমেন্ট দেখা যাবে না। তো এই রেট কাট হলে মার্কেটের লিকুইডিটি বাড়বে। আর মার্কেটে যদি লিকুইডিটি বাড়ে, কী করে বাড়বে লিকুইডিটি? অবভিয়াসলি লোন সস্তা হবে। লোন সস্তা হলে আপনি গাড়ি কিনবেন, বাড়ি কিনবেন, জায়গা কিনবেন, বা শেয়ার মার্কেটে টাকা ঢুকবে, লোন করে ইনভেস্টমেন্ট করবেন। তো এই জাতীয় অ্যাক্টিভিটি বেড়ে যায়। আপনার স্বপ্ন কি? যে আপনার স্বপ্ন হচ্ছে যে ভালো একটা টু হুইলার কিনবেন, ফরেন ট্রিপ করবেন। ঠিক আছে, চলো লোনে নিয়েছি, ইএমআই দিয়ে আমি ঠিক করে নেব। তো এইভাবে কি হয়, মানুষ তার ওয়ার্কগুলো করে লোনের মাধ্যমে। তো লোন সস্তা হয়ে গেলে কিন্তু এর অ্যাক্টিভিটি বেড়ে যাবে, মানুষের হাতে টাকা আসবে, পারচেসিং ক্ষমতা বাড়বে, তার ফলে কিন্তু মার্কেটের লিকুইডিটি বাড়বে। তো রেট কাট জন্যেই কিন্তু মার্কেট এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। তো আজকে ফাইনাল দিন, ইউরোপের মার্কেট কি করেছে? নিচের দিকে নেমেছে। কারণ কি আউটকাম আসবে সেটার উপর ডিপেন্ড করছে কালকে দিনে মার্কেট কোন দিকে মুভ করবে। তো
তো তার জন্য বলতে পারেন যে ইউরোপের মার্কেট একটা প্রেশার এসছে, আমাদের মার্কেটেও প্রেশার এসছে। তো তার পাশাপাশি এটাও বলতে পারেন, দেখুন স্যার, যখন আপনার 5 টাকা ছিল হচ্ছে সেভিংস এফডিতে, 5 টাকা ছিল, তো সেখান থেকে এখন 7 টাকা হয়েছে। আমি আগে সেভিংস বলেছি মনে হয়, সেভিংস নয়, এফডির কথা বলছি, সরি, এফডির কথা তখনও বলতাম আর কি। তো 5 টাকা থেকে 60 টাকা হয়েছে, তখন কি হচ্ছিল, তখন অটোমেটিক্যালি মার্কেট থেকে কিন্তু এফডিতে যাচ্ছিল টাকা। এবার কি হচ্ছে, এবার যখন 7 টাকা থেকে আবার 5 টাকার দিকে আস্তে আস্তে আসতে শুরু করবে এফডিতে, তখন কিন্তু এফডি থেকে টাকাগুলো বেরিয়ে আবার মার্কেটে যাবে। এটাও একটা কারণ বলতে পারেন মার্কেটের লিকুইডিটি বাড়ার। তো রেট কাট হলে পরে এই সুবিধাগুলো হয়, মার্কেটের লিকুইডিটি বাড়ে, মার্কেট ভালো মুভমেন্ট করবে, যেটা কিন্তু আজকের দিনে ফেড কী করতে চলেছে সেটার আউটকাম আমরা পাবো। তো স্যার আজকের দিনটা খুব ইম্পর্টেন্ট, এর জন্যে মার্কেটে একটা প্রেশার ছিল, বিশেষ করে নিফটি আইটি ইন্ডেক্সে। দেখুন আইটি ইন্ডেক্স দেখলে দেখা যাবে কত, 3%-এর ওপরে পড়েছে। কারণ স্যার যদি রেট কাট হয় তাহলে সবচেয়ে বেশি লাভবান হবে কে, আইটি ইন্ডেক্স। আর যদি রেট কাট না হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতি হবে আইটি ইন্ডেক্সের। রেট কাট হলে পরে কি হবে, মার্কেট লিকুইডিটি বাড়বে, নতুন স্টার্ট আপ আসবে, এবং তার পাশাপাশি বলতে পারেন যে মার্কেট আবার ভালো মতন চলবে, কোম্পানিগুলো তাদের বিজনেসটাকে এক্সপ্যান্ড করবে, তো আইটি কোম্পানিগুলোর সার্ভিস বাড়বে। তো আইটি কোম্পানিগুলোর সার্ভিস যখন বাড়বে, আইটি কোম্পানিগুলো ভালো মুভ দেখাবে। কারণ একবার রেট কাট হলে পরে কিন্তু আস্তে আস্তে রেট কাট হতে থাকবে। আর যদি রেট কাট না হয়, যেই হোপ নিয়ে আইটি ইন্ডেক্স বেড়েছিল, কালকে কিন্তু এর থেকেও বেশি পড়তে পারে, মাথায় রাখবেন। তো স্যার এই আইটি ইন্ডেক্সও বলতে পারেন আমাদের মার্কেটকে কিন্তু নিচে নামিয়েছে। আমেরিকার মার্কেটও ওপেন হয়ে গেছে, দেখলে দেখা যাবে, দেখুন এখনও কিন্তু সামান্য হলেও নেগেটিভে চলছে মার্কেট। এবং ন্যাসড্যাককে দেখলে দেখা যাবে, দেখুন ন্যাসড্যাক পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে 0.10%। তো এখন দেখা যাক, সম্ভবত ওই 11:30 নাগাদ এরকম টাইমে কিন্তু এফওএমসির আউটকাম আসতে পারে। তো সেই সময় দেখতে হবে যে মার্কেট কীরকম মুভমেন্ট দেখাচ্ছে, অবশ্যই ডাউ এবং ন্যাসড্যাক। স্যার ব্যাঙ্কিং সেক্টরের দিগ্গজ ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্ক দেখলে দেখা যাবে কত, 1.38% একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে, এবং এই ব্যাঙ্কটা আজকের দিনে হাই কত মেরেছে, 192.35, এবং 192.35 যেটা, সেটা কিন্তু এই ব্যাঙ্কটার অল টাইম হাইয়ে দাঁড়িয়েছে বা 52 হাইয়ে দাঁড়িয়েছে। তো স্যার এই ব্যাঙ্কটা কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে বলে কিন্তু ভালো রিটার্ন দিয়েছে। দেখুন আমরা যদি দেখি তাহলে এক বছরে ব্যাঙ্কটা কীরকম রিটার্ন দিয়েছে, এক বছরে প্রায় 30%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছরে দেখি তাহলে 5 বছরে দেখলে দেখা যাবে এই ব্যাঙ্কটা কত, 207% রিটার্ন দিয়েছে। যেখানে মার্কেট ক্যাপ দেখবেন আজকের দিনে কোম্পানিটা কিন্তু মাইলস্টোন ছুঁয়েছে, কত, 9 লাখ করোড়, ফার্স্ট টাইম 9 লাখ করোড় মার্কেট ক্যাপ কিন্তু ক্রস করেছে এই ব্যাঙ্কটা। তো ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড লার্জেস্ট ব্যাঙ্ক হচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক। ব্যাঙ্কটা কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে, 9 লাখ করোড়ে আজকে মাইলস্টোন কমপ্লিট করেছে, এবং এত বড় কোম্পানি বা ব্যাঙ্ক, যেই ব্যাঙ্কটা কিন্তু দেখুন 5 বছরে দেখলে দেখা যাবে আপনাকে 3 গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে, ভাবতে পারছেন? তো ভালো ব্যাঙ্ক, রাডারে রাখতে পারেন, যদিও বা কোম্পানি অল টাইম হাইয়ের কাছাকাছি চলছে। তো রাডারে রাখতে বলছি, বাই করতে বলছি না। এখান থেকে যদি ডিপে পাওয়া যায়, যদি কারেকশন হয়, তাহলে বাই করার অপরচুনিটি খুঁজতে পারেন, কারণ ব্যাঙ্কটা কিন্তু অল টাইম হাইয়ের কাছাকাছি চলছে। ব্যাঙ্ক ভালো, সব কিছু ঠিক আছে, কিন্তু অল টাইম হাইয়ের কাছাকাছি চলছে বলে কিন্তু রাডারে রাখুন, ওয়াচ লিস্টে রাখুন, নিচে আসলে বাই করার অপরচুনিটি খুঁজুন। স্যার ইরেডাকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে 0.16% একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটাকে আজকে যদি দেখেন, দেখলে দেখা যাবে, দেখুন ভালো ওপেন হয়েছে, অবশেষে মার্কেটে প্রেশারের জন্য এই কোম্পানিটাও কিন্তু নিচে এসছে এবং নেগেটিভ ক্লোজিং দিয়েছে। তো অনেক দিন ধরে শোনা যাচ্ছিল রিপোর্টের মাধ্যমে, সেটা কিন্তু ফাইনাল এখন পাওয়া যাচ্ছে, ভালো একটা নিউজ। চলুন দেখি কি নিউজ। এবার বলতে পারেন যে স্যার এই যে ফান্ড রাইজের কথা বলছেন কিউআইবি প্রসেসে 4,500 করোড়, এটা তো অনেক দিন আগেকার নিউজ। দেখুন স্যার অনেক দিন আগেকার নিউজ, অবশ্যই বোর্ড ডিসিশন নিয়েছে, তারপরে বোর্ড মিটিং হয়েছে, বোর্ড মিটিংয়ে আমরা জানতে পেরেছি যে বোর্ড মিটিংয়ে বোর্ড অ্যাপ্রুভ করেছে, তারপরেও কিন্তু আরও কিছু ক্রাইটেরিয়া থাকে, যেহেতু গভর্নমেন্ট বেস কোম্পানি। দেখুন নিউজটা কবেকার, আজকেরই নিউজ, 18 সেপ্টেম্বর 2024। স্যার বোর্ড অ্যাপ্রুভালের পরে দেখুন ইরেডাকে কে অ্যাপ্রুভাল দিয়েছে, দেখুন হ্যাজ রিসিভ অ্যাপ্রুভাল ফর দ্য ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট, ডিপাম, কত, 4,500 করোড়, কিসের মাধ্যমে, কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্টের দ্বারা, অর্থাৎ কিউআইপি প্রসেসের দ্বারা। ডাইলুট করবে কত, 7% ইকুইটি স্যার, অর্থাৎ
7% ইকুইটি শেয়ার কিন্তু তারা কি করবে, সেল করতে চলেছে কিউআইপি প্রসেসের মাধ্যমে। তো এই কোম্পানিটা অনেকটা নিচে চলছে। দেখুন আমরা যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে যে 52 হাই কত মেরেছে, 310। তো 310 থেকে কিন্তু এখন চলছে কত, 227, অনেকটা নিচে চলছে। তো স্যার ফান্ড রাইজ করছে কোম্পানি তার বিজনেস বাড়ানোর জন্য। কোম্পানি রিনিউয়েবল সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করে, একমাত্র এনবিএফসি কোম্পানি, ভবিষ্যতে অনেক দূর পর্যন্ত যেতে পারে। কারণ কি, কারণ গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা নিয়ে চলছে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছতে গেলে কিন্তু এই কোম্পানিগুলোকে কাজ করতেই হবে। নাম্বার ওয়ান কোম্পানি এই কোম্পানি এনবিএফসি রিনিউয়েবল সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করছে। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই সেল রেকমেন্ডেশন নাই। কোম্পানিগুলোর সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা করলাম, টোটালি লার্নিং পারপাস। বাই করবেন নিজের ডিসিশনে বা নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।